আবারও হত্যা চেষ্টার শিকার ডোনাল্ড ট্রাম্প, সন্দেহভাজন আটক। গাজায় ইসরায়েলি হামলায় আরও ২০ ফিলিস্তিনি নিহত। আন্দোলনরত চিকিৎসকদের শেষবারের মতো বৈঠকের ডাক মুখ্যমন্ত্রী মমতার। এটাই নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সাথে আছি আমি তাসফিয়া তামান্না। শিরোনামগুলো শুনছিলেন। বিস্তারিত। হত্যা চেষ্টা থেকে আবারও বেঁচে গেলেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট এবং রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় রোববার ১:৩০টার দিকে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ওয়েস্ট পাম বিচ এলাকায় ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয়। তবে নিরাপদে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আরও জানাচ্ছেন রায়হান মুন্সি। রোববার দুপুর ১:৩০টা ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচ এলাকায় নিজের মালিকানাধীন ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবের মাঠে খেলছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ক্লাবের সীমানা প্রাচীরের কাছে লুকিয়ে থাকা এক ব্যক্তিকে বন্দুকের নল প্রবেশ করতে দেখেন সিক্রেট সার্ভিসের সদস্যরা। এর পরপরই ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি করেন তারা। গুলির আওয়াজ পেয়ে পালিয়ে যান ওই ব্যক্তি। ট্রাম্পের কাছ থেকে মাত্র ৩০০ থেকে ৫০০ গজ দূরে অবস্থান করছিলেন ওই বন্দুকধারী। পালিয়ে যাওয়ার পর ঘটনাস্থল থেকে একটি AK-47 আদলের রাইফেল, একটি গোপ্রো ক্যামেরা ও একটি ব্যাকপ্যাক উদ্ধার করেন নিরাপত্তা কর্মীরা। তারা জানান, উদ্ধার হওয়া রাইফেলটি ৮০০ মিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে সক্ষম। প্রত্যক্ষদর্শীদের তথ্যের ভিত্তিতে ফ্লোরিডার মার্টিন কাউন্টি থেকে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ৫৮ বছর বয়সী ওই বন্দুকধারীর নাম রেয়ান ওয়েসলে রুথ। তিনি যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে একটি ছোট নির্মাণ কোম্পানির মালিক। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্পের সমালোচনা করেছেন ওই ব্যক্তি। এক বিবৃতিতে FBI জানিয়েছে, ঘটনাটির তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে একে হত্যা চেষ্টা হিসেবেই ধারণা করছেন তারা। এ ঘটনার পর আবারও ট্রাম্পের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিকে ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করতে সিক্রেট সার্ভিসকে সব ধরনের পদক্ষেপ নেয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে সহিংসতার কোনো স্থান নেই বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রার্থী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এর আগে গত ১৩ জুলাই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে নির্বাচনী সমাবেশে হামলার শিকার হন ট্রাম্প। সে সময় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি, তবে গুলিতে আঘাত পেয়েছিলেন ট্রাম্প। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ। গাজার কয়েকটি স্থানে ইসরায়েলি হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। গাজার নুসাইরাত আশ্রয় শিবিরে ইসরায়েলি হামলায় ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফা নিউজ জানিয়েছে, গাজা শহরের জেইতুন এবং পার্শ্ববর্তী শেখ রাদওয়ান এলাকায় ইসরায়েলি হামলায় শিশুসহ ১০ জন প্রাণ হারান। এর মধ্যে জেইতুনে ৫ জন এবং শেখ রাদওয়ান এলাকায় ৫ জন নিহত হন। তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনোদুলু জানায়, উত্তর গাজার বেইত হেনাউন এলাকায় ঘাজি আল শাওয়া স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে স্কুলটি। ওই স্কুলটি বাস্তুচ্যুত শত শত ফিলিস্তিনিদের আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। এদিকে পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ইসরায়েল। অভিযানের সময় ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে কয়েক জায়গায় সংঘর্ষ হয়। আরজি কর হত্যাকাণ্ডে আন্দোলনরত চিকিৎসকদের শেষবারের মতো বৈঠকে বসার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্য সচিব মনোজ পান্থ জুনিয়র চিকিৎসকদের পাঠানো এক ইমেইল উল্লেখ করে এটি সরকারের তরফে পঞ্চম এবং শেষ প্রচেষ্টা। আগামীকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি। তার ঠিক একদিন আগে আজ বিকেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে বৈঠকের চিকিৎসকদের আহ্বান জানানো হয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশিকার কথা ইমেলে উল্লেখ করে মুখ্য সচিব আন্দোলনকারীদের ডেকেছেন। তবে এই বৈঠকেও কোনো লাইভ স্ট্রিমিং কিংবা ভিডিওগ্রাফি করা যাবে না বলে জানানো হয়েছে। এর আগে কালীঘাটে জুনিয়র চিকিৎসকদের যে প্রতিনিধিরা গিয়েছিলেন তাদেরই যেতে বলা হয়েছে। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদ সহ ৫ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে একটানা অবস্থান ধর্মঘট চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
এদিকে প্রায় ১.৫ বছর জুড়ে উত্তাল ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ছোট রাজ্য মণিপুর। জাতিগত সংঘাতের আগুনে পুড়ছে রাজ্যটি। শান্তি যেন অধরাই রয়ে গেছে সেখানে। বিশ্লেষকরা মনে করছেন রাজ্যটিতে শান্তি ফেরাতে অনেকাংশেই ব্যর্থ ভারতের কেন্দ্রীয় সরকার। বিস্তারিত সঞ্জিতা সিলভিয়ার রিপোর্টে। জাতিগত সহিংসতা, বাস্তুচ্যুতি এবং রাজনৈতিক অস্থিরতায় বিধ্বস্ত মণিপুর। মাঝখানে কয়েক মাস শান্ত থাকলেও আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্যটি। দফায় দফায় গুলি, বোমা বিস্ফোরণ, ড্রোন ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ যাচ্ছে বেসামরিক নাগরিকদের। মণিপুর রাইফেলস ব্যাটালিয়নের অস্ত্রাগার থেকে অস্ত্র লুটের চেষ্টা সহ একাধিক ঘটনায় বাড়ছে উৎকণ্ঠা। সহিংসতার লাগাম টানতে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন আন্দোলনকর্মীরা। তারা বলছেন, মণিপুরের জনগণের জানমাল ও সম্পত্তি রক্ষার দায়িত্ব সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। আর সে কারণেই মণিপুরীদের মধ্যে বাড়ছে ক্ষোভ। এ ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদাসীনতাও জনতার ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে। কারণ এখনো প্রধানমন্ত্রী রাজ্যটিতে যাননি বা পরিস্থিতি নিয়ে একটি বিবৃতিও দেননি। ক্ষোভ ছড়িয়েছে সাধারণ শিক্ষার্থীদের মধ্যেও। সম্প্রতি মণিপুরের কংগ্রেস বিধায়ক বিমল আকৈজাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করে চিঠি লিখেছেন। মণিপুরে নজিরবিহীন সহিংসতা শুরু হয়েছে বলে তিনি সেখানে উল্লেখ করেছেন। মণিপুরের সংঘাত নতুন নয়। কয়েক দশক ধরে রাজ্যটিতে বিভিন্ন জাতিগত সম্প্রদায়ের মধ্যে সহিংসতা, একে অপরের বিরুদ্ধে যুদ্ধ এবং একটি বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যে সরকারি দিল্লির ক্ষমতায় অধিষ্ঠিত হোক না কেন, রাজ্যের সংঘাতের মূল কারণটি খুঁজে বের করে তার সমাধান করতে তারা ব্যর্থ হয়েছে। ডয়েজ ভেলে এক প্রতিবেদনে জানায়, মানবাধিকার সংগঠনগুলোর মতে মণিপুরে শান্তি প্রচেষ্টার উদ্যোগে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সশস্ত্র গোষ্ঠীগুলোকে আলোচনার জন্য আনুষ্ঠানিক আহ্বান ছাড়া আর কোনো উদ্যোগ নেই। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টায় অনেক সময় কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে অবহেলা করেছে। জাতিগত সংঘাতের সমাধানের উপর ভূ রাজনীতিকে অগ্রাধিকার দিয়ে ভারত সরকার সংকটকে আরও ঘনীভূত করেছে, এমনটি বলছে বিশ্লেষক মহল। সঞ্জিতা সিলভিয়া, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পিটিআই এর 10 সংসদ সদস্যকে জামিন দিয়েছেন দেশটির সন্ত্রাস বিরোধী আদালত। আজ সকালে তাদের জামিন দেওয়া হয়। গত সপ্তাহে দেশটির রাজধানী ইসলামাবাদে একটি বড় সমাবেশে নেতৃত্ব দেওয়ার পরপরই বিভিন্ন এলাকা থেকে পিটিআই এর 11 MNN-কে গ্রেপ্তার করা হয়। পরে পার্লামেন্টের 10 সদস্য সহ কমপক্ষে 30 জনকে রিমান্ডে নেওয়া হয়। এদিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে ইমরান খান লিখেছেন, ক্ষমতা ধরে রাখতে পুরো দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দেওয়ার ঘটনা পাকিস্তানে এটি প্রথম নয়। নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই এর উপর আইনশৃঙ্খলা বাহিনীর দমন নিপীড়নের নিন্দা জানিয়ে ইমরান খান বর্তমান সরকারকে ইয়াহিয়া খান পার্ট 2 বলে উল্লেখ করেছেন। এই পোস্টকে উস্কানিমূলক অভিযোগ করে ইমরান খানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা FIA। প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় পাকিস্তানে বিচারকদের অবসরের বয়স বাড়ানো নিয়ে সরকার প্রস্তাবিত সংবিধান সংশোধনী কিছুটা অনিশ্চয়তায় পড়েছে। রোববার সারাদিন বিলটি নিয়ে সরকার এবং বিরোধীরা ব্যাপক আলোচনা করেন। সংশোধনী ঠেকাতে সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে পিটিআই। রোববার মধ্যরাতে অধিবেশন বসলেও সোমবার দুপুর পর্যন্ত মুলতবি করা হয়। পাকিস্তানের সংবিধান সংশোধন করতে হলে সরকারকে জাতীয় পরিষদে অন্তত 224টি ভোট এবং উচ্চ কক্ষ বা সিনেটে 64টি ভোট পেতে হয়। তবে দেশটির জাতীয় পরিষদে ক্ষমতাসীন শেহবাজ শরীফের সরকার রয়েছে 111টি আসনে। ফলে সংবিধান সংশোধনী বিলটি পাশ করতে অন্যদের উপর ভরসা করতে হচ্ছে শেহবাজ শরীফকে। সরকারপন্থী হিসেবে দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইসাকে পদে রাখতে অন্য বিচারপতিদের অবসরের বয়স বাড়ানোর পরিকল্পনা করছে শাহবাজ সরকার। মিয়ানমারে কয়েকদিনের টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 113-তে। বাস্তুচ্যুত হয়েছেন কয়েক লাখ মানুষ। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। রাষ্ট্রীয় টেলিভিশন MRTV-র এক প্রতিবেদনে বলা হয়, বন্যায় এখন পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে 113 জনের প্রাণহানি ঘটেছে। নিখোঁজ রয়েছেন 64 জন। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন 3,20,000-এর বেশি মানুষ। উদ্ধার এবং পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন সামরিক জান্তার মুখপাত্র জামিন তুন। টাইফুন ইয়াগির প্রভাবে দক্ষিণ পূর্ব এশিয়ার কয়েকটি দেশে দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত এবং বন্যা। এদিকে বন্যা এবং ভূমিধসে ভিয়েতনামে অন্তত 254 জনের প্রাণহানি ঘটেছে। আহত হয়েছেন 8 শতাধিক মানুষ।
ইংলিশ চ্যানেল পাড়ি দিতে গিয়ে ৮ অভিবাসীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ। বিবিসি জানায়, ফ্রান্স থেকে ইংল্যান্ডে যাওয়ার জন্য রাতের আধারে ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়ার সময় অভিবাসীবাহী নৌকাটি ডুবে যায়। রাবারের নৌকাটিতে ইরিত্রিয়া, সুদান, সিরিয়া, ইরান সহ বেশ কয়েকটি দেশের অন্তত ৭ জন যাত্রী ছিলেন। নৌকায় থাকা অপর ৫২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে হাইপোথার্মিয়ায় আক্রান্ত ১০ মাস বয়সী এক শিশু সহ ৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। মাত্র ২ সপ্তাহ আগেই চ্যানেলটি পাড়ি দিতে গিয়ে ১২ জন প্রাণ হারান। তাদের মধ্যে ৬ শিশু এবং একজন গর্ভবতী নারী ছিলেন। পাপুয়া নিউগিনিতে একটি বিতর্কিত স্বর্ণের খনিকে কেন্দ্র করে উপজাতিদের ২ গ্রুপের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছেন। সোমবার পাপুয়া নিউগিনির পুলিশ কমিশনার ডেভিড ম্যানিং জানান, যুদ্ধ বন্ধ করতে নিরাপত্তা বাহিনীকে জরুরি ক্ষমতা দেওয়া হয়েছে। পাশাপাশি সেখানে কারফিউ জারি করা হয়েছে। অঞ্চলটির উপজাতিগুলোর মধ্যে জমি এবং সম্পদের বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরে সহিংস লড়াই চলছে। আগস্টে উপজাতি সরকার গোষ্ঠীর সদস্যরা তাদের প্রতিদ্বন্দ্বী পিয়ানদের মালিকানাধীন জমিতে বসতি স্থাপনের পর থেকেই প্রোগ্রেয়া সোনার খনির কাছে অশান্তি ছড়িয়ে পড়ে। পাপুয়া নিউগিনির বার্ষিক রপ্তানি আয়ের ১০%ই একসময় পারগুয়ার স্বর্ণ খনি থেকে আসত। এই ছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। সাথে থাকার জন্য ধন্যবাদ।